অন্নপূর্ণার ভান্ডার ভালো না লক্ষ্মীর ভান্ডার ভালো? ভাতা এই নির্বাচনেও একটা বড় ফ্যাক্টর। ভাতা না কর্মসংস্থান, কোনটা বেশি জরুরি? ভাতা দিয়ে কি কোথাও শাসক নিজের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে? আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন অতিথি। আমি আমার ডান দিক থেকে শুরু করব। শ্রমিক দাশগুপ্ত, তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিনিধিত্ব করছেন। রয়েছেন সৃজন ভট্টাচার্য, তিনি সিপিআইএম এর হয়ে প্রতিনিধিত্ব করছেন। আর আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের হয়ে। শ্রমিকবাবুর থেকে শুরু করছি। আপনারা তো ভাতা নিয়ে বিভিন্ন সময়, এই রাজ্য সরকার যে সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন ভাতা দিচ্ছে, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক বা অন্য একাধিক যে প্রকল্পগুলো, নিন্দে করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু তার বাইরে কি আপনারাও আদৌ বেরোতে পারছেন? আমি বলছি না যে ভাতার দরকার নেই। অর্থনীতিতে ভাতার দরকার হচ্ছে খুব শর্ট টার্মের জন্য। আপনার যখন একটা আর্থিক অনিশ্চয়তা চলে, তখন মার্কেটে ডিম্যান্ড তৈরি করার জন্য ভাতাটা হয়। কিন্তু ভাতার ওপর নির্ভর করে কখনো কোনো রাজ্য বা দেশের অর্থনীতি চলতে পারে না। অর্থনীতির যদি উন্নতি হয়, তার একটা প্রধান ইম্প্যাক্ট পড়ে চাকরির বাজারে। এই সরকার, তৃণমূল সরকার 2013 সালে যুবশ্রী বলে একটা প্রকল্প এনেছিল, বেসিক্যালি বেকার ভাতা। সেই সময় আবেদনকারীর সংখ্যা ছিল 17 লক্ষ। সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটল। এখন আবার ভোটের আগে ঘোষণা হলো কি না, এটা যুবসাথী। জিনিসটা একই। যুবসাথীতে আপনার অ্যাপ্লিকেশন করেছে, আবেদনকারীর সংখ্যা হচ্ছে 85 লাখ। তার মানে 2013 থেকে এই সরকার ভাতা ভিত্তিক উন্নয়নের আমাদের কাহিনী শুনিয়ে গল্পটা কি দাঁড়ালো, 13 থেকে 26-এর মধ্যে বেকারের সংখ্যা দাঁড়ালো আপনার 17 লক্ষ থেকে 85 লক্ষ। মুখ্যমন্ত্রী কি বলছেন? উনি সেদিনকে শুনলাম, উনি বললেন আমরা 2 কোটি চাকরি দিচ্ছি। ভাই, আমাদের রাজ্যে মোটামুটি 80,000, আমি ধরে নিচ্ছি পোলিং বুথ, কম বেশি আছে, আমি অঙ্কের সুবিধার জন্য। উনি বলছেন 2 কোটি, মানে প্রতি বুথে 250 জন চাকরি পেয়েছে। একটা বুথ আপনি দেখান যে 25 জন পেয়েছে। আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই ডক্টর কৌশিক বিশ্বাস দেবেন। তার আগে আমি সৃজনের কাছে যাব। এই ভাতা বা এই ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্পের শুরুটা তো কোথাও বুদ্ধবাবুর সময়, জ্যোতি বসু, বেকার ভাতা জ্যোতি বসু। তার থেকে এখনকার পার্থক্য কোথায়? এখন তো আপনারাও এর বিরোধিতা করছেন এই ভাতার। আমরা কখনো বিরোধিতা করছি না। বেকার ভাতা, বার্ধক্য ভাতা, 2 টাকা কেজি দরে চাল বা স্কুলের বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া, কোনোটা জ্যোতি বসু, কোনোটা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় প্রকল্প। আবার এই সরকার এসেও কতগুলো জিনিস করেছে। আনন্দবাজার পত্রিকা একটা অংশ আমি একটু পড়ে শোনাই। পশ্চিম মেদিনীপুরের কৃষিপ্রধান অঞ্চলে আলুর দাম পাওয়া নিয়ে হাহাকার চলছে। জাতীয় সড়কের ধারে জমিতেও পড়ে নষ্ট হচ্ছে জ্যোতি বা K22 আলু। আলু বোঝাই শয়ে শয়ে ট্র্যাক্টর, টোটো, লরি হিমঘরের বাইরে দাঁড়িয়ে। সুলেখা সাপুই নামে এক আলু চাষি বললেন, 1 কুইন্টাল আলু 50, 60 বা 70 টাকায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছি। মানে 50-60 পয়সা কেজি দরে আলু দিয়ে দিতে হচ্ছে। প্রতি বিঘায় 30-40 হাজার টাকার ক্ষতি হচ্ছে। চাষি খাবে কি? সেলিমা বিবি নামে আরেক চাষির মন্তব্য, ঋণ নিয়ে মেটাতে না পারায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও দিয়ে দিতে হচ্ছে। এখন বুঝছি ভাতা পেলেই হবে না, কাজ চাই। অর্থাৎ আমি এই পার্টটা কোট করলাম কারণ এই যে কৃষক রমণীরা, এনারা কিন্তু ভাতা চাই না বলছেন না, ভাতা পাচ্ছি, তাই দিয়ে কিয়দংশ অন্যান্য সংকট মেটানোর চেষ্টাও করছি। কিন্তু যে পরিমাণ টাকাটা ভাতা হিসেবে দেওয়া হচ্ছে, তৃণমূলের তরফ থেকে এক ধরনের দাতা গ্রহিতা সম্পর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, ক্লায়েন্টালিজম তৈরি করার চেষ্টা হচ্ছে মানুষের সাথে, সেইটা ইনসাফিসিয়েন্ট। সেটা এই যে বিপুল সংকট, যে পরিমাণ জিনিসের দাম বেড়েছে, যে পরিমাণ বেকারত্ব, বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি যেভাবে তুলে নেওয়া হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি এসেনশিয়াল সার্ভিসগুলোর দাম যে পরিমাণ বেড়ে গিয়েছে, তার তুলনায় আলটিমেটলি যে টাকাটা ভাতা হিসেবে দেওয়া হচ্ছে তা নগণ্য, তাই দিয়ে জীবনের সমস্যা মিটছে না। তাহলে এখান থেকে 2টো প্রশ্ন আসে। এক হচ্ছে যে ভাতা বাড়াতে হবে। সরকার যদি ভাতা বাড়ানোর মতো একটা পদক্ষেপ নেয়, উদ্যোগ নেয়, তৃণমূল একটা মজার জিনিস করে, প্রত্যেক বছর যখন ভোট আসে 200 টাকা বাড়িয়ে দিলাম, 300 টাকা বাড়িয়ে দিলাম, আদারওয়াইজ মনে পড়ে না। আইদার সরকারকে এমন জায়গায় ভাতার পরিমাণ নিয়ে যেতে হবে, আমি খুব নৈর্ব্যক্তিকভাবে, মানে সরকারের সিপিএম আছে না, তৃণমূল আছে না, কংগ্রেস আছে না, বিজেপি আছে, সব বাদ দিয়ে বলছি, হয় সরকারকে এমন জায়গায় সরকারি সাহায্য, ওয়েলফেয়ার স্কিমগুলোর পরিমাণ নিয়ে যেতে হবে যাতে করে এই ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে পরিবারগুলো সাস্টেন করতে পারে সরকারি ভাতার ভিত্তিতে। অথবা যদি সেই সংস্থান, সেই ফান্ড সরকারের কাছে না থাকে, তাহলে সরকারকে বিকল্পভাবে ভাতার সহায়ক হিসেবে রাদার ভাতাটা সহায়ক
আসলে কর্মসংস্থানের চেষ্টা করতে হবে। আমি এই জায়গা থেকে আমি একটু আপনার কাছে আসবো। আমি কৌশিক বাবুকে একটু বলতে, এই দুজনেই যে প্রশ্নগুলো তুললেন, আপনি আপনার জায়গা থেকে কিভাবে? এই যে আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের 2025 সালের রিপোর্ট দেখেন বা ইউনাইটেড নেশনসের 2007 সালেরও রিপোর্ট দেখেন, এটা পরিষ্কার যে যখনই আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার হয় সেক্ষেত্রে কিন্তু যিনি গ্রহীতা তার জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হয়। আসলে এই উন্নয়নশীল দেশগুলোতে গরিব মানুষেরা, নিম্নবিত্ত মানুষেরা একটা লিকুইডিটি ট্র্যাপের মধ্যে থাকেন। ফক্সডেভ বলে যে অর্গানাইজেশনটা আছে, তা সেখানে আপনারা যদি দেখেন 2025-এ একটা খুব সুন্দর পেপার আছে, 115টা পেপারের মেটা অ্যানালিসিস করে দেখানো হয়েছে আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার হলে সেইখানে আপনার মানে যে স্বাস্থ্যের মান উন্নত হয়, যে পরিবারটা পেল তাদের সন্তানরা চিকিৎসা বেটার পায় এবং তারা বেটার যোগ্য হয় আগামী দিনের কাজের জন্য। আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার যেটা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে করি, সেটা দুটো মূলত উদ্দেশ্য থাকে। সেটা হচ্ছে একটা পরিবারকে একটা বেস লাইন লিকুইডেটেড ক্যাশ দেওয়া, যাতে তাদের জীবনের সাস্টেনেন্সটা হয়। আমরা কেউ কখনো বলি না যে ভাতা কর্মসংস্থানের সাবস্টিটিউট। পৃথিবী জুড়ে কোনো ইকোনমিস্ট এ কথাটা বলেন না, পৃথিবী জুড়ে কোনো সরকারও এই কথাটা বলেন না। কিন্তু আপনি একটা খুব ভাবুন, একটি বেকার যুবক বা যুবতী, তাকে যদি তার একটা কাজের জায়গায় অ্যাপ্লিকেশন করতে যেতে হয়, তাকে একটা বাসে ট্রামে চড়ে বা মেট্রোতে চড়ে যেতে হবে, তার একটু টিফিনের খরচা লাগবে, তার অ্যাপ্লিকেশনটা হয়তো প্রিন্ট করতে 5টা টাকা লাগবে, সেই সাস্টেনেন্সটাও কিন্তু একটা নিম্নবিত্ত পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। যার জন্যে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে এই সমস্ত ডাইরেক্ট আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে আমাদের অতি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারগুলোকে এই লিকুইডিটি ট্র্যাপ থেকে বার করার চেষ্টা করেছেন। যার ফলশ্রুতি হিসেবে আপনি আজকের নীতি আয়োগ থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার রিপোর্টগুলো দেখুন, যেখানে কেন্দ্রীয় বেকারত্বের গড় হার শহরে হচ্ছে 6.1% এবং গ্রামে হচ্ছে 5.3%। সেটা অ্যাজ অন ডেট পশ্চিমবঙ্গে হচ্ছে গ্রামে হচ্ছে গিয়ে 5.2% এবং শহরে হচ্ছে 4.8%। ফলে এক সেকেন্ড, আমাকে আর 2 সেকেন্ড সময় দিন। ফলে এই যে বিজেপির একটা বস্তা পচা মিথ্যে কথা যে পশ্চিমবঙ্গে বেকারিত্ব বেড়েছে, কেন্দ্রীয় সরকারের ডেটা বলছে পশ্চিমবঙ্গে বেকারিত্ব কমেছে। আর 2 নম্বর কথা হচ্ছে, বিজেপির যদি তাতে এত আপত্তি থাকতো তাহলে লাডলি ভাইরা প্রকল্পটা কি ছিল? তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কি ঘোষণা করেছিলেন? বিহারে যখন ভোটের একদিন আগে সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নীতিশ বিজেপির সরকার বা প্রশাসন 10,000 টাকা ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করে, সেটা তো তখন খারাপ হয় না। আসলে আপনারাও বুঝতে পারছেন যে পরাজয় আপনাদের শিওরে ডিস্কো ডান্ডিয়া করছে। সেই জন্যে এই ধরনের কিছু ভ্রান্ত তথ্য পরিবেশনার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু সেটা হবে না। আপনি তাহলে সৃজনের যে প্রশ্নটা ছিল, সৃজনের প্রশ্নটার উত্তর কি? সৃজনের প্রশ্নটা আরেকবার সৃজন করলে ভালো হয়। দেখুন, আমি আজকে শুরুতেই বলি, আমার ধারণা সিজারদা, আমরা 3 জন কেউই আজকের এই গোটা আলোচনাটায় এই প্রশ্নে কেউ দ্বিমত হব না যে ভাতাটা প্রয়োজনীয়, ভাতাটা খারাপ, ভাতাটা ভিক্ষা ইত্যাদি আমরা কথা কেউই বলবো না। এটা তৃণমূল বলে না, আমরাও বলবো না। সত্যিই তো উনি যে উদাহরণগুলো দিলেন, কর্মসংস্থান তৈরিতে বিজেপি সরকার দেশব্যাপী একই রকম ফেইলিওর, এবং বিজেপির রাজ্য সরকারগুলি, আমি বলিনি, বিজেপির রাজ্য সরকারগুলি বিভিন্ন রাজ্যে এই একই ধরনের ক্যাশ ট্রান্সফার পলিসির উপরে দাঁড়িয়ে থ্রাইভ করছে। সুতরাং ভাতার প্রয়োজনীয়তা নিয়ে আমাদের কারোর দ্বিমত হওয়ার কথা নয়। প্রশ্নটা হলো যে, 1, এটা সাস্টেনেবল কিনা, 2 হচ্ছে যে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিশেষত এই যে বিভিন্ন জায়গা থেকে, কখনো IMF থেকে, বিভিন্ন জায়গা থেকে ধার করে করে একটা উৎপাদন প্রক্রিয়ায় মানুষকে যুক্ত না করে তার হাতে ক্যাশ ট্রান্সফার দিয়ে একটা ঠেকনা দিয়ে তার পারচেসিং ক্যাপাসিটি চালিয়ে যাওয়া হচ্ছে কিছুদিনের জন্য। কিন্তু এই তোমার আনন্দবাজারের রিপোর্টটি আমি একটু উদাহরণস্বরূপ দেখালাম যে এটা কম পড়ে যাচ্ছে, এটা যথেষ্ট নয়। সুতরাং এখান থেকে উত্তরণের রাস্তা, ভাতাটা রইল, ভাতাটা দরকার হলে আরেকটু বাড়ানো হোক, কিন্তু তার সাথে একটা স্টেবল ইকোনমি তৈরি করতে গেলে প্রাইমারি সেক্টর এগ্রিকালচার আমাদের রাজ্যে আমরা নতুন সম্পদ তৈরি করতে পারছি না। ম্যানুফ্যাকচারিং সেক্টর আমাদের রাজ্যে নেই, যেটা আছে সেটা একটা অত্যন্ত প্রিকেরিয়াস, অস্বচ্ছ, ঘোলাটে, ভীষণ অস্থিতিশীল, নিরাপত্তাবিহীন সার্ভিস সেক্টর, যেটাকে তৃণমূল MSME ইত্যাদি বলে চালানোর চেষ্টা করছে। আসলে একদম একটা মনসবদারি প্রথায় তৃণমূল আমলে এক ধরনের দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে, তার উপর অনেক গরিব মানুষ নির্ভরশীল।
এবং সেই খুচরো খাচরা আয়ের সাথে পারলে এর 1000 টাকা, ওর 1200 টাকা, ওই প্রকল্পের 1500 টাকা, এই করে সংসার চলছে। এটা তো একদমই ঠিক যে ভাতাটা যদি বাড়ানো যায় সেটা আরো ভালো হয়, কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমাদের গ্রোথটা এক্সপেক্টেড নয় বলছো তুমি, সেটা কিন্তু গত বছরেই দেখা গেছে বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব আয় 1,18,000 কোটি টাকা হয়েছে 1,12,000 কোটি থেকে বেড়ে। আর একটা জিনিস সৃজন আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে বিজেপি যেরকম ভাবে বিমাতৃসুলভ ভাবে আমাদের 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, সেই টাকাটা যদি আমরা পেতাম তাতে তো আমরা আরো অনেক আপনারা রকম হোয়াইট পেপার বলে দিচ্ছেন না কেন? কিন্তু প্রপোজালস নিয়ে আসতে 100 পারতাম। দিনের ফলে কাজের মোটের টাকা- উপর আমি তোমার উত্তরটা স্ট্রেট হ্যাঁ, দিচ্ছি, ঠিক, মোটের ঠিক। উপর নিশ্চিত করে এই ভাতাটা আরো যদি বিভিন্ন ক্ষেত্রে বাড়ানো যায় সেটা বেটার। সেই ভাতাটা বাড়ানোর মতো প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাজ্য সরকারকে করতে হবে, সেটাও পয়েন্ট অফ নো ডাউট। ফলে নতুন আমাদের সরকার চতুর্থবার যখন চতুর্থ মেয়ের পর গঠন হবে, আমি নিশ্চিত মমতা দি এই ব্যাপারটা ভালোভাবে আরো না, দেখবেন। আমার এখানে একটাই প্রশ্ন, আমি খুব সহজ বাংলায়, আপনারা অনেক বেশি আপনারা কঠিন কথা বলে ফেলছে ভাবে সবাই। বলছেন ভাই। হ্যাঁ। আমার একটাই কথা, দীর্ঘদিন ধার করে সংসার কি চলে? আমি তো একদম। সেটাই বলতে যাচ্ছিলাম ভাই। উত্তরপ্রদেশে আমি বলে দিচ্ছি, উত্তরপ্রদেশে যেটা সৃজন বলছিল, বার্ধক্য ভাতা আছে, আমরা বলছি না বিধবা ভাতা আছে, আমি বলছি না, সেটা 500,000 টাকা। আপনারা কি অস্বীকার করতে পারেন এটা না, পপুলিস্ট পলিটিক্স না, নয়? আমি তো যেহেতু বলছি। যেহেতু 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 লক্ষ্মীর ভান্ডার তৃণমূল দিচ্ছে 1,500 টাকা, আপনারা বললেন আমি 3,000 টাকা আমি দেবো। 3,000 দেবো, আমার লাডলি বাহিনা, এর পেছনে রয়েছে তাদের স্বনির্ভর করা। আমি মাসে মাসে ওইটা বলছি না। শাসক কি এই ভাতা দিয়ে দিয়ে কোথাও মানুষের মধ্যে একটা অভ্যেস তৈরি করছে ভাতা পাওয়ার? সেখানে কি মানে কর্মসংস্থান বা একটা স্টেটকে ভালোভাবে চালানোর যে না না, সেই এই দায়িত্বটা- অভ্যেসটা ক্ষতিকারক না। আমাকে খেয়াল রাখতে হবে যে পরিমাণ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, যে পরিমাণ কাজের অভাব, যে পরিমাণ এডুকেশন হেলথের খরচ বেড়ে যাওয়া, যে পরিমাণ কৃষিতে ভর্তুকি কমে গেছে, মজুরি কমে গেছে, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম সব গন্ডগোল হয়ে যাচ্ছে, ব্যাংকে রাখা টাকা বিক্রি হয়ে যাচ্ছে, এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে, এই সমস্ত সংকটের মধ্যে দাঁড়িয়ে ওই 1200-1500 টাকা মানুষের কাছে খড়কুটো আঁকড়ে ধরার মতো। তার যদি ওই 1500 টাকা পাওয়ার অভ্যেস তৈরি হয়, তারই টাকা, কেউ দয়া করছে না তাকে, অন্য কেউ হলে তোয়ালে মুড়ে খেয়ে চলে যেত, তার বদলে মানুষের টাকা ফেরত পাচ্ছে, সেই অভ্যেসে আমি খুব ক্ষতি দেখি না। সমস্যাটা হচ্ছে যিনি শাসক। আমি যে পয়েন্টটা বারবার আসার চেষ্টা করছি সিজাদ্দা, যে এইটা উৎপাদনবিহীন ক্যাশ ট্রান্সফার খুব বেশি দিন সাস্টেনেবল নয়। পশ্চিমবঙ্গের হিউম্যান রিসোর্সকে, মানব সম্পদকে উৎপাদনের রাস্তায় আনতে হবে। তার জন্য কৃষিকে লাভজনক করতে হবে, তার জন্য ম্যানুফ্যাকচারিং সেক্টর, বড় ভারী শিল্প গ্রো করাতে হবে, তার পাশে তার সাথে একটা স্টেবল সার্ভিস সেক্টর তৈরি করতে হবে, মানুষ সঞ্চয় করতে পারে। উনি খুব কারেক্টলি বলেছেন, এই যে ভাতাটা হচ্ছে, এ থেকে তো কোনো সঞ্চয় হচ্ছে না, অ্যাসেট ফরমেশন হচ্ছে না কিছু, একদম দিন আনা দিন খাওয়ার উপরে দাঁড়িয়ে চলছে। এবং তৃণমূল আমলের প্রবলেমটা যেটা, যে যতই এখন এইটা বিভিন্নভাবে বলার চেষ্টা হোক, তৃণমূল আমলের প্রবলেমটা যেটা হচ্ছে যে এনারা এমন একটা গোলকধাঁধায় বাংলার অর্থনীতিকে ঢুকিয়ে দিয়েছেন যেখানে উৎপাদন হচ্ছে না, যেখানে অ্যাসেট ফরমেশন হচ্ছে না, যেখানে মানুষের, এই যে আমরা বলছি যে এই তোমরা যেমন টপিক রেখেছো ভাতা বনাম কর্মসংস্থান, এই কর্মসংস্থান এটার ডেফিনিশনটা কি? মমতা ব্যানার্জি বলে দিয়েছেন বালিশ বানাও, চপ ভাজো, পকোড়া ভাজো, নরেন্দ্র মোদীও বলেন মাঝে মাঝে, এগুলো সেই অর্থে দেখলে কর্মসংস্থান। কিছু না কিছু সেলফ এমপ্লয়েড একটা বড় অংশ বেড়ে গেছে পশ্চিমবঙ্গে, হয় একটা কাবাবের দোকান দিয়েছে, নয় ছোটখাটো কিছু একটা করছে, নয় সিকিউরিটি এজেন্সি, নয় সুইগি, ওই জোম্যাটো ইত্যাদি গিগ ওয়ার্কার, নয় তোমার কল সেন্টার। এবার এই যে একটা প্রিকেরিয়াস অস্থিতিশীল সার্ভিস সেক্টর তৈরি হচ্ছে, আমার জায়গাটা আমি বারবার এইখানে আনার চেষ্টা করছি, এটা না সমাজকে খুব একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে। এই জায়গায় তো আপনাদের বিরুদ্ধেও সেই একই অভিযোগ আছে যে এই রাজ্যের বৃহৎ শিল্প নষ্ট হয়ে যাওয়ার পেছনে বাম শাসনের যে পুরোনো আলোচনা, তুমি ঢুকতে চাইলে বা ওনারা ঢুকতে চাইলে আমি ঢুকতে পারি, অভিযোগটা- লাইসেন্স রাজ, মাসুল সমীকরণ নীতি সবকিছু নিয়ে আমি ঢুকতে পারি। আমি ওইটার মধ্যে আজকে দাঁড়িয়ে, তুমি ছেড়ে দাও, সিপিএম খুব খারাপ ছিল, 15 বছর তৃণমূল চালিয়েছে, 10 বছর বিজেপি চালিয়েছে, ভারত এবং পশ্চিমবঙ্গের দেশে 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 বলছি, সে আমার মনে হয় সেই স্বপ্নে আরেক 50 বছর পরে অসুবিধা নেই। ভাববেন আমার স্বপ্নটা কথাটা দেখবেন। হচ্ছে যে সাধারণ মানুষের এই যে 100 দিনের কাজটা একটা গ্রামীণ এমপ্লয়মেন্টের জায়গা ছিল,
দুই পার্টি মিলে, বিজেপি শ্রমিকদের এক্ষুনি রেড়ে করে উঠবেন, কিন্তু বিজেপি চায় এই প্রকল্পটা পারলে বন্ধ করে দিতে। বিজেপি অজুহাত পেয়ে গেল, কারণ উনি ঠিক বলেছেন দিল্লির সরকার টাকা আটকে রেখেছে। কেন আটকে রেখেছে? কারণ তৃণমূল আজ অব্দি, তৃণমূলের সরকার হোয়াইট পেপার দিয়ে এটা বলতে পারছে না যে 100 দিনের কাজের এত টাকা এসেছিল, আমি এত টাকা চুরি করিনি, এত খরচা করেছি, এত বেঁচে আছে। এই যে দুই পক্ষের দড়ি টানাটানিতে রুরাল এমপ্লয়মেন্টের একটা রাস্তা বন্ধ হয়ে গেল। সেই লোক কি করবে? সেই লোক বাধ্য হচ্ছে একটা ভাতা নিতে, কিন্তু এই বাধ্যতার জালে তাকে জড়িয়ে ফেলা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা কি সবসময় খুব, আমি যে এই পার্টটা যা বলে শেষ করবো, তারপর আবার আপনারা বলবেন, আমি আটকাবো না। যদি সত্যি কন্যাশ্রী ইত্যাদি প্রকল্প, এই ভাতার প্রকল্প যদি সত্যি ক্ষমতায়নের প্রশ্নে ঠিকঠাক জায়গায় পৌঁছতো, তাহলে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ 1 নম্বরে থাকতো না, তাহলে বাচ্চা মেয়েদের পাচারে পশ্চিমবঙ্গ এত ভয়ানক জায়গায় যেত না। যে ক্যাশ ট্রান্সফার হচ্ছে সেটাও উদ্দেশ্য সাধিত হচ্ছে না। আর দ্বিতীয়ত এই ক্যাশ ট্রান্সফারটা খুব বেশি দিন সাস্টেনেবল নয়, যদি এটাকে সাপোর্ট হিসেবে রেখে আসলে আমি একটা মূলগত কাঠামো তৈরি করি, যেখানে কাজ তৈরি করা, স্টেবল কাজ তৈরি করা, এই জায়গাটা যদি না আসতে পারে। একই জায়গায় ব্যাপারটা চলে এলো যে কোথাও কর্মসংস্থান একদম। এবার আমি একটা বলবো, আমি অনেক কিছু বলবো, আপনি বলুন। আমি অনেক কিছু বলবো। 2020-21, 2021-22 পরপর দুটো অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এমএসএমই, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের 1 নম্বর ছিল। এইবার ফাইনালি আমরা যে কথাটা বলতে চাই, দেখুন এটা নিয়ে কোনো ডিসপিউট নেই যে শুধু ভাতাতে কখনো চলতে পারে না। অ্যাকশন ভাই, আমি তোমায় থামাইনি, আমি তো থামাইনি, আমার দুটো মিনিট দাও। এই বিপুল পরিযায়ী শ্রমিকের ব্যাখ্যাটা আপনি বলেন। এবার কথাটা হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার সারা ভারতবর্ষকে যেরমভাবে গত 14 বছর ধরে, প্রায় 12+ বছর ধরে দেউলিয়া করেছে, তার যে কাসকেডিং এফেক্টটা হচ্ছে, তা একে হচ্ছে 2 লক্ষ কোটি টাকা দিচ্ছ না, তারপর হচ্ছে চূড়ান্ত রকমভাবে সমস্ত দিকের অসহযোগিতা করছে। ফলে হ্যাঁ, এটা তো ঠিক, আমরা এই টাকাটা পেলে আরো অনেক বেটার পারফর্ম করতে পারতাম, কিন্তু আমাদের এখানে যে এমএসএমই সেক্টর, সার্ভিস সেক্টর থেকে শুরু করে বাকি সেক্টরগুলোতে নিজেদের রাজ্য থেকে যে আয়টা বাড়িয়েছে, সেটার রাজ্য, সেটার ক্রেডিটটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। এবং আরেকটা শুনুন, আজকে আরেকটা লাস্ট কথা, কিন্তু এই এমএসএমইটার মধ্যে লাস্ট কথা আমি যেটা বলছি শুনুন, আজকে একটা কথা বলুন তো, যদি আপনি সত্যি করে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে দেখেন, হ্যাঁ 60-এর দশকে হেভি ইন্ডাস্ট্রি কিছু পশ্চিমবঙ্গে ছিল, সেটা কিন্তু মেনলি ছিল জুট ইন্ডাস্ট্রি। পাকিস্তানকে ভেঙে টুকরো করে দেওয়ার পর সেই জুট ইন্ডাস্ট্রি যখন কমতে থাকে, তখন ঐতিহাসিকভাবে মহারাষ্ট্র, গুজরাটের দিকে হেভি ইন্ডাস্ট্রি শিফট করা হয়। বাংলা ও বাঙালি ঐতিহাসিকভাবে দিল্লির অধিকারীদের চক্রান্তের শিকার, এই যে চক্রান্তের শিকার হয়েছে, এটা তো ঐতিহাসিকভাবে হয়েছে। ফলে একটা স্টেট যে হেভি ইন্ডাস্ট্রি না হলে সেই স্টেটটা বিফল, এই বস্তা পচা কথাটা মানা যাবে না। আরেকটা কথা, আজকে এখানে যে 3 জন বসে আছি, আমরা কেউ কি সুইগি, জোম্যাটো, গিগ ওয়ার্কার্স, আজকে ইন্টারনেট, ইউটিউব, হইচই অ্যাপ অস্বীকার করতে পারি আমাদের ডে টু ডে লাইফে? পারি না তো। ফলে একটা গিগ ওয়ার্কার যে বাড়িতে খাবার পৌঁছচ্ছে, তার কাজের মর্যাদাটাও আমাদের দিতে হবে, যেটা তৃণমূল কংগ্রেস সরকার দিয়েছে বলেই আজ প্রতিটা সমীক্ষা, এমনকি যারা আমাদের বিপক্ষ চ্যানেল, বিপক্ষ সংবাদপত্র, গদি মিডিয়া, তারাও দেখাতে বাধ্য হচ্ছে যে আমরা জিতছি। জেনে রাখুন, পরিযায়ী শ্রমিক নিশ্চিতভাবেই বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা যায়। আপনি রিভার্স ফ্লোটা দেখুন, আজকে বিহার, ঝাড়খণ্ড থেকে গত 2 বছরে যে 90 লক্ষ পরিযায়ী শ্রমিক এসেছে, সেটা তো দেখছেন না। সবার পর আমরা আবার ফিরে এলাম আলোচনা সভায়। আপনার যে প্রশ্নটা ছিল, আমি আবার আপনার টপিকসেই আসি। আমি জনসভা তো এমনি যখন করবো, আপনি রোজগার করেন, আপনি আপনার ছেলেমেয়ের জন্য খাওয়া দাওয়ার জোগাড় করেন, তাদের শিক্ষার ব্যবস্থা করেন, তাদের জামা কাপড়, একটা বাজেট করেন, তাই একটা সামঞ্জস্য থাকা দরকার। আমরা বলি ভাতার সাথে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে উন্নয়নের একটা ব্যালেন্স রাখার দরকার। আমরা এদের মধ্যে শুধু ভাতাকে দিয়ে বলছি না আমি উন্নয়ন করছি, নাম্বার 1। নাম্বার 2, এনারা যে ভাতাটা দিয়েছেন, ওই উদাহরণ ধরেই বলি, উনি অভ্যেস করে দিয়েছেন যে সরকারি পয়সায় আপনি জামা কিনবেন, আর আমরা এই মে মাসে ক্ষমতায় আসবো, আগামী 6 মাসের মধ্যে এমন করব যে শীতকালে আপনি রোজগার করে গরম জামাগুলো কিনবেন। আপনার জামাটা আমি কেড়ে নেবো না, আপনি এতদিন ফ্রিতে জামা পেয়ে অভ্যস্ত, আপনি ওই জামাটা পরুন, কিন্তু শীতকালে আপনাকে আর আমার কাছে আসতে হবে না যে আমায় গরম জামা কিনে দিন, আমি আপনাকে রোজগার করে গরম জামা কেনার ব্যবস্থা করে দেবো। এটুকুই বলা। আমি শ্রমিকদের কথা দেখতে দেখতে আমি করলাম, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বিজেপির বহু বিজ্ঞাপিত উত্তরপ্রদেশ গোটা দেশের মধ্যে লোয়েস্ট পারফরমারদের একজন হয়ে আছে। 2000 সালের আগে পশ্চিমবঙ্গ অর্থনীতিতে ইউপির আগে থাকতো, এখন ইউপি পশ্চিমবঙ্গকে টপকে গেছে।
ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এবং কৃষি। সেটা আজকে 11 সালে আমরা- আপনাদের পার্টি আজকে বোঝেনি, আমরা মমতা এখানেই ব্যানার্জি শেষ করব। ভাতা বনাম কর্মসংস্থান সেটা কোথাও শাসক দায় এড়াচ্ছে কিনা, সেখানে দাঁড়িয়ে সবাই কিন্তু স্বীকার করলেন যে ভাতার প্রয়োজনীয়তা আছে, কিন্তু ভাতা শেষ কথা নয়।